ভোরের দিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে গোসল সেরে একেবারে 6টা নাগাদ রান্নাঘরে ঢোকে চিত্রলেখা। এটা তার প্রতিদিনকার রুটিন। প্রথমে রান্নাঘরে ঢুকেই চায়ের পানি চুলায় চাপিয়ে দেয়। তারপর শুরু করে সবার জন্য সকালের নাস্তা বানানো। 6 সদস্যের সংসারে সকালের নাস্তা বানানোর দায়িত্বটা অলিখিতভাবে চিত্রলেখাই পালন করে। শুধু সকালের নাস্তা নয়, সারাদিন অফিসে খাটাখাটনি করে সন্ধ্যায় বাসায় ফিরে রাতে ও পরের দিন দুপুরের খাবারটাও রান্না করে ফেলে। এত খাটাখাটনি করলেও চিত্রলেখার কপালে ক্লান্তি বা মন খারাপের কোনো রেখা দেখা যায় না কখনো। বরং এই মানুষগুলোর জন্য করতে তার ভালোই লাগে। বেঁচে থাকাটাই তো এদেরকে ঘিরে, তাহলে এদের জন্য করতে কষ্ট হবে কেন? এটা চিত্রলেখার ভাবনা। প্রথমেই আলু কেটে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ দিয়ে মাখিয়ে চুলায় চাপিয়ে দিয়েছে ভাজি রান্না করে। এক চুলায় ভাজি আর এক চুলায় চায়ের পানি পলক আসতে আসতে এদিকে রুটির জন্যে আটা ময়ান দিতে ব্যস্ত। চিত্রলেখার পাশে এসে দাঁড়ান নার্গিস বেগম। খালাকে দেখে তার দিকে তাকিয়ে একবার শব্দহীন হাসি বিনিময় হয় দুজনার। তারপর চিত্রলেখাই আগে বলে, তুমি এত সকাল সকাল উঠতে গেলে কেন খালা? কতদিন বলেছি নাস্তা রেডি করে আমি তোমারে ডাকবো, ততক্ষণ একটু ঘুমাইলেই পারো। এত সকাল সকাল ওঠার কি দরকার? বয়স হচ্ছে, একটু বেশি বিশ্রাম করবে, তা না সকাল সকাল চলে আসো এইখানে। তুই একলা একলা আর কত করবি বলতো? যতদিন বেঁচে আছি ততদিন করব, মরে গেলে তো আর করার সুযোগ থাকবে না। এসব কি রে মা, সকাল সকাল তুই বাচ্চা মরার কথা বলছিস? জীবন মৃত্যু এসবই তো জীবনের আসল সত্যি খালা, বাকি সব তো ক্ষণস্থায়ী। কি হয়েছে তোর? সকাল সকাল এমন কথা বলছিস কেন? মনটা খারাপ? না তো, কিছু হয়নি আমার। তুমি অহেতুকই ভাবছো। নার্গিস বেগম ভালো করেই জানেন হাজার সমস্যা বা কষ্ট হলেও তা মুখ ফুটে বলবে না চিত্রলেখা। নিজের কষ্টগুলো ভেতরে চেপে রাখে সব সময়। মুখে না বললেও মায়ের জায়গায় দাঁড়িয়ে নার্গিস বেগম ঠিকই অনুভব করতে পারেন মেয়ের কষ্ট। না হয় লালন পালন করেছেন এতটুকু তো চিনেনি তিনি, তাই আপাতত আর এসব মন খারাপের প্রসঙ্গে কথা বলে মেয়েটার মন আরও ভেঙে দিতে চান না তিনি। তাই প্রসঙ্গ পাল্টে বলেন, দে আমি রুটি বেলে দিই। একদম না, যেখানে দাঁড়ায় আছো চুপচাপ ওখানেই দাঁড়ায় থাকো। নইলে এক কাজ করো, তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো, চা বলক এসে পড়ছে, আর একটু লিকারটা গাঢ় হলেই তোমাকে চা দিচ্ছি। এসব কাজ চিত্রলেখা একাই করে, কাউকে হাত লাগাতে দেয় না। গিয়ে বসতে বলার পরেও খালাকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে আবার বলে, কি হলো খালা, যাও। আচ্ছা থাক, আমি কিছু করতে চাইবো না, এখানে তোর পাশে দাঁড়ায় থাকি। চুলা জ্বলছে, তোমার গরম লাগবে। নভেম্বর শুরু হয়ে গেছে, শীত পড়তে শুরু করছে, এই সময় আবার কিসের গরম? থাকি না একটু, তোর সাথে গল্প করি। একটু পরেই তো বের হয়ে যাবে সারাদিনের জন্য, আমার কথা বলারও কেউ থাকে না। কেন, চারু তো সারাদিনই তোমার কাছে থাকে। ওর তো ক্লাস থাকে, বিকেলে প্রাইভেটেও যায়। ওর তো এত সময় কই আমার সাথে আজ এরা বসে গল্প করবে? খালার কথা শুনে হাসে চিত্রলেখা, কিন্তু হাসিটা যেন সম্পূর্ণ পরিস্ফুটিত হয় না তার চোখ মুখে। বরং দেখে মনে হচ্ছে জোরপূর্বক নিজেকে খালার সামনে হাসি খুশি রাখতে হাসছে। আবার রুটি বেলায় মন দেয় চিত্রলেখা। নার্গিস বেগমও কিছুক্ষণ চুপ করে থাকেন, কোনো একটা বিষয় ভেবে খানিকটা চিন্তিত তিনি। কিন্তু এই মুহূর্তে এসব কথা বলা উচিত হবে কিনা বুঝতে পারছেন না, তাই মনে মনে ছটফট করছেন। রুটি বেলতে বেলতেই চিত্রলেখা বলে, কি বলতে চাও খালা, বলো তো শুনি। এমনটা সব সময়ই হয়। চিত্রলেখার কাছ থেকে কোনো কথা বা চিন্তা কোনোটাই আড়াল করতে পারেন না তিনি। ধরা পড়ে গিয়ে আমতা আমতা করে বলেন, না মানে আসলে। এসব মানে আসলে বাদ দিয়ে আসল কথাটা বলো। আমার রুটি বানানো প্রায় শেষ, ওদের সবাইকে খাওয়ার জন্য ডাকতে হবে। এর মধ্যে তোমার জরুরি কথাটা চট করে সেরে ফেলো। একটা না দুটো কথা আছে। ঠিক আছে, একটা একটা করে বলো, আমি শুনছি। কোনটা আগে বলবো বুঝতে পারছি না। রুটি বেলা এক মুহূর্তের জন্য বন্ধ করে খালার দিকে তাকায় চিত্রলেখা। তারপর বলে, তোমার মন যেভাবে সায় দেয় তুমি সেভাবেই বলো, যেটা আগে বলতে মন চায় সেটা আগে বলো।
দুই মুহূর্ত চুপ করে থেকে মনে মনে নিজেকে গুছিয়ে নেন নার্গিস বেগম। তারপর বলেন, লিখনের সাথে রাতে কি কোনো কথা হয়েছে তোর? হইছে তো। কিছু বলছে ও তোরে? বলছে বিদেশ যেতে চায়। হুম। তুমি এইটা নিয়ে চিন্তা করছো? রাতেই কথা হয়েছে ওর সাথে আমার, সব বলছো আমারে। কিন্তু কিভাবে কি করবি? ওর কথায় তো মনে হচ্ছে ও খুবই সিরিয়াস। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো খালা, এখনো 1 বছর সময় আছে হাতে। ওর ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, ততদিনে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা? হয় ওর মাথা থেকে বিদেশ যাওয়ার ভূত নামবে, নয় টাকার জোগাড় হবে। এত টাকা কই থেকে জোগাড় করবি তুই? তা তো এখন জানি না খালা, ভবিষ্যতের চিন্তা এখন করে লাভ আছে বলো? পরেরটা পরে দেখা যাবে। তুমি এখন থেকেই এসব চিন্তা করে প্রেশার বাড়াচ্ছ কেন? তোর জন্য আমার চিন্তা হয় রে মা। সবার জন্য এত করিস কিন্তু নিজের জন্য কোনোদিন কিছু করিস না। হাসে চিত্রলেখা, জবাব দেয় না। নার্গিস বেগমও জানেন এসব কথাবার্তা এড়িয়ে চলে সে। ওর জীবনটাই এমন, সবার জন্যে করতেই হয়তো ওর জন্ম হয়েছে, যেখানে ওর নিজস্ব চাওয়া পাওয়া বলতে কিচ্ছু নেই। জীবনের এই কঠিন সত্যিটা অনেক আগেই মেনে নিয়েছে সে, তাই আর কোনো আক্ষেপ নেই। এই বিষয়ে আর কিছু না বললেও চিত্রলেখা প্রসঙ্গ ঘুরিয়ে বলে, 2টা কথা বলার ছিল তোমার, একটা তো আমি নিজেই, আরেকটা কি বলো তা শুনি। এবারে আগের চাইতে আরো বেশি ইতস্তত করে নার্গিস বেগম বলেন, তোর খালু বলছিল গ্রামের বাড়িতে 2টা বাছুর কিনবে। কত টাকা লাগবে? বললো সব মিলায় 7,000। আচ্ছা, এই মাসের বেতন আসলে দিয়ে দিব। লজ্জায় মাথা নুইয়ে আসে নার্গিস বেগমের। নিজের স্বামীর কৃতকর্মের জন্যে তিনি সারা জীবনই লজ্জিত, কিন্তু কিচ্ছু করার নেই ওনার। হাত পা বাঁধা বলেই ওনাকে ওনার স্বামীর এসব অন্যায় আবদার মানতে হয়। খালার অবস্থাটা চিত্রলেখা বুঝে, তাই সব সময় নিজের সাধ্য মতো করার চেষ্টা করে। এই মানুষটা না থাকলে আজ সেও তার ছোট ছোট ভাই বোনগুলো কোথায় থাকতো আল্লাহই জানে। অসময়ে বাবা মা মারা যাওয়ায় অকালেই কঠিন এই দুনিয়ার বুকে এতিম হয়ে গিয়েছে চিত্রলেখা। তখন 10ম শ্রেণীর ছাত্রী চিত্রলেখা। 4 ভাই বোনের মধ্যে ওই বড়। তারপর লেখন ওর থেকে 4 বছরের ছোট। 4 ভাই বোনের মধ্যে ছোট চারু ও চয়ন। ওরা দুজন যমজ। চিত্রলেখার বাবা মা মারা যাওয়ার সময় ওরা দুজন কোলের ছিল। বাবা মায়ের কথা স্পষ্ট মনেও নেই ওদের। আজও মনে আছে সেই দিনটার কথা চিত্রলেখার। বাড়িতে কিছু জমি জমার কাগজপত্রে স্বাক্ষর করতে হবে। জরুরি কাজ একদিনের জন্যে যাবেন, তাই ছেলে মেয়েদের সঙ্গে নেয়নি। স্বামী স্ত্রী দুজনে সকাল সকাল রওনা হয়ে গিয়েছেন। একটা দিন থেকে কাগজপত্রে স্বাক্ষর করে পরের দিনই চলে আসবেন, কিন্তু সেই যাওয়া আর হয়নি। যাওয়ার পথে লঞ্চ ডুবে মারা যায় চিত্রলেখার বাবা মা। দুজনেরই লাশ পাওয়া গিয়েছিল। অসহায় পৃথিবীতে বাবা মা দুজনকে একত্রে হারিয়ে নিঃসঙ্গ এতিম হয়ে পড়ে ওরা 4 ভাই বোন। তখন চিত্রলেখার একমাত্র খালা এই নার্গিস বেগমই ওদের বুকে জড়িয়ে নিয়েছিলেন, নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। নার্গিস বেগম মমতা ভরে ওদের বুকে আগলে নিলেও ওনার স্বামী জামশেদ আলীর ক্ষেত্রে তা নয়। প্রথমে উনি রাজি হতে চাননি। নার্গিস বেগমের কোনো সন্তান নেই, কিন্তু তার শত আকুতিতেও মন গলেনি জামশেদ আলীর। নিজের স্বামীকে ভালো মতো চিনেন বলেই ওনাকে ওনার ভাষাতেই রাজি করিয়েছেন শেষ পর্যন্ত। শুনতে খারাপ শোনালেও এটাই সত্যি, জামশেদ আলী লোভী প্রকৃতির মানুষ। নিজের স্বার্থ ব্যতীত কিছুই বোঝেন না। চরম পর্যায়ে স্বার্থপর একজন মানুষ। শুরুতে ওদের 4 ভাই বোনকে নিজেদের কাছে রাখার পক্ষে ছিলেন না। বসিয়ে বসিয়ে 4 জন মানুষ খাওয়ানোর পক্ষে তিনি ছিলেন না কখনোই। বয়স কম হলেও ওই সময় সবকিছু বোঝার মতো বয়স চিত্রলেখার হয়েছিল, তাই খালুর বলা কথাগুলো ঠিকই বুঝেছে। শেষমেশ নার্গিস বেগম বাধ্য হয়ে ওনার ওই চিত্রলেখার মায়ের অর্থাৎ 2 বোনের বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তি স্বামীর নামে লিখে দেওয়ার কথা জানালে উনি আর আপত্তি করেননি ওদের নিজের কাছে রাখতে। লোভ এমন এক কঠিন ব্যাধি যা মানুষের মনুষ্যত্ব ধ্বংস করে ফেলে, যার উদাহরণ স্বয়ং জামশেদ আলী। কতটুকু নিচু হলে সম্পত্তির লোভে এতিম বাচ্চাগুলোকে নিজেদের কাছে রাখতে রাজি হয় একজন মানুষ?
অন্য দিক থেকে চিন্তা করলে সম্পত্তির লোভে হলেও জামশেদ আলী তো রাজি হয়েছেন, কিন্তু অপর পক্ষে চিত্রলেখার চাচা ফুপিরা কেউ ওদের দায়িত্ব নিতে রাজি হননি। এমনকি ওর বাবার সম্পত্তির অংশও বুঝিয়ে দেয়নি। ওরা ছোট বলে এড়িয়ে গেছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর চিত্রলেখা আর চাচাদের দ্বারে যায়নি। যারা অসময়ে মাথার উপর ছায়া হতে পারেনি, পরবর্তীতে তাদের সামনে গিয়ে দাঁড়ানোর রুচি হয়নি ওর। কোটি কোটি টাকার সম্পত্তি পাবে তেমনটা নয়, অল্প কিছু অংশের অংশীদার ছিল চিত্রলেখার বাবা, যা ওর চাচারা বলতে গেলে মেরে খেয়েছে। এসব প্রসঙ্গ উঠলে নার্গিস বেগম সবসময় বলেন, কারো হক মেরে কেউ ঘিরতে পারবে না, হয় দুনিয়ায় নয় আখিরাতে এর হিসাব দিতেই হবে। এসব নিয়ে চিত্রলেখার কোনো আক্ষেপ নেই। জীবনের এতগুলো বছর বাবা মায়ের ছায়া, আদর, ভালোবাসা ছাড়া কাটিয়ে দিয়েছে। সেখানে বাবার নামে সামান্য কিছু সম্পদ না পেলেও এই জীবন কোনো রকমে চলেই যাবে চাক্কার হাওয়া বের হয়ে যাওয়া লক্কর ছক্কর রিকশার মতো। খালার মন ভার হয়ে আছে তা বুঝতে পেরে চিত্রলেখা 2 কাপ চা বাড়িয়ে দিয়ে বলে, তুমি চা নিয়ে গিয়ে বসো। আর আর মাত্র 2 পিস রুটি শেখা বাকি, শেষ করে আসছি আমি। চা খেতে খেতে আজকে অনেক গল্প করব দুজনে। নার্গিস বেগম আর কথা বাড়ান না, চায়ের কাপ হাতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ান। রায়ের বাজারের এই একতলা বাড়িটা জামশেদ আলীর, তার বাবার করে দেওয়া অবশ্য। বাবা মায়ের একমাত্র ছেলে তিনি, অথচ ওনার নিজের কোনো সন্তান নেই। এমনকি ওনার ঘরে থাকা এতিম ছেলে মেয়েগুলোর দিকে কোনোদিন মায়া ভরা দৃষ্টিতে একবারের জন্যেও তাকাননি। বাড়িটা নিজের হওয়ায় সুবিধা এতটুকুই হয়েছে, এতগুলো মানুষের মাথা গোছার ঠাঁই হয়েছে। তা না হলে মাস শেষে মোটা অঙ্কের ভাড়া গুনতে হতো, যা এখন দিতে হয় না। ঢাকা শহরে ভাড়া থাকা অনেক কঠিন, কিন্তু বাড়ি ভাড়া না গুনতে হলেও সংসারের অন্যান্য খরচ ঠিকই চিত্রলেখাকে দিতে হয়। বলা যায় এতগুলো মানুষের খাওয়ার খরচের সবটাই ও একা হাতে সামলায়। সংসার খরচের পাশাপাশি ছোট ভাই বোনদের লেখাপড়া, আবদার সব দিকেই খেয়াল রাখতে হয় চিত্রলেখাকে। জীবনটা অনেক কঠিন ওর জন্য, তবু এই জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। দিন শেষে বেঁচে থাকাটাই মুখ্য ওর জন্য। হোক টুকটাক, তবু ভাই বোনগুলোর খেয়াল রাখতে পারছে, আবদার পূরণ করতে পারছে, এতেই খুশি সে। মাঝে মধ্যে আফসোস হয় ভাই বোনদের সকল চাহিদার জোগাড় করতে পারে না ভেবে। নাস্তা বানানো শেষ করে রান্নাঘর গুছিয়ে মাথায় পেঁচিয়ে রাখা গামছাটা বাইরের বারান্দায় মেলে দিয়ে আসে চিত্রলেখা। আসার সময় হাতে করে টোস্টের ডিব্বা নিয়ে আসে। সকাল সকাল তাদের খালা ভাগ্নের চা আর টোস্ট খাওয়ার অভ্যেস অনেক দিনকার। চিত্রলেখা এসে খালার পাশে বসতেই নার্গিস বেগম বলেন, আমার কাছে আয়, হাতে নেড়ে চুলগুলো শুকিয়ে দিই। চায়ের কাপ হাতে নিয়ে খালার সামনে নিচে বসে যায় চিত্রলেখা। কোমর পর্যন্ত লম্বা মোটা গোছার চুল, মাথা ভর্তি। খুব আহামরি ফর্সা সুন্দর দেখতে না হলেও চিত্রলেখার চুলের জন্যে সবসময় সবার কাছে প্রশংসিত সে। এই চুলটাই যেন ওর সৌন্দর্যকে পরিপূর্ণতা দিয়েছে। চিত্রলেখার মাথার চুল হাতে নাড়তে নাড়তে নার্গিস বেগম বলেন, সবার জন্য দিন রাত এক করে চিন্তা করিস, নিজের জন্য কবে ভাববি তুই? নিজের জন্য আলাদা করে ভাবার কি আছে? ও মা, ভাবার কিছু নাই, কে বললো? তোর বয়স হচ্ছে, বিয়ে দিতে হবে না? তুমি আবার আমার বিয়ের কথা ভাবছো? তো ভাববো না? বয়স কত হয়েছে সেই খেয়াল আছে তোর? আমি বিয়ে করে অন্যের ঘরে চলে গেলে এই সংসার কেমনে চলবে খালা? সেই চিন্তা এখন তোকে আর না করলেও চলবে। লিখন বড় হয়েছে, সংসারের দায়িত্ব এখনও নিবে। তুই তো এতকাল কম ইনকাম করস নাই। তুমি কি পাগল হইছো খালা? লিখনের উপর দায়িত্ব দিয়ে দিলে সংসার রসাতলে যাবে গা। তাছাড়া ওর লেখাপড়াও শেষ হয় নাই। আগে পড়ালেখা শেষ করবে, ভালো চাকরি পাবে, তারপর গিয়ে দেখা যাবে। চারু আর চয়নও তো আছে, ওদের দায়িত্ব কে নেবে? ওদের দুজনের লেখাপড়া করতেই হবে। আমার চয়নটা মেডিকেলে পড়তে চায়। আমি জানি চারু কোনোদিন মুখ ফুটে বলবে না ও নিজেও মেডিকেলে পড়তে চায়। আমার সামর্থ্য নাই বলেই কখনো মুখ ফুটে বলে না। ওরা জানে না, ওরা না বললেও আমি ওদের মনের সব খবর রাখি। আল্লাহ আমাকে আর একটু তৌফিক দিলে কি হইতো খালা?
কষ্টে বুক ভার হয়ে আসে চিত্রলেখার, তবু নিজেকে সামলে নেয় সে। খালার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না, কিন্তু না চাইলেও নার্গিস বেগম বুঝে যান মেয়ের মতো ভাগ্নির জন্যে ওনারও হৃদয় পড়ে। ওনার সামর্থ্য থাকলে চিত্রলেখাকে কোনো রকম কষ্ট করতে দিতেন না তিনি। তুই চিন্তা করিস না, কম তো করিস নাই, বাকিটাও হয়ে যাবে। আর বাকিটা কপাল জোরে এত বড় কোম্পানিতে চাকরি পেয়েছিলাম বলে, না হলে কি হতো ভাবতে পারো? ভাগ্যিস তখন ইউনিভার্সিটিতে ফ্রি কম্পিউটার কোর্সের সুযোগ পেয়ে সেটা লুফে নিয়েছিলাম। না হলে এত বড় কোম্পানির কম্পিউটার ডিপার্টমেন্টে একজন এক্সিকিউটিভ হিসেবে চাকরি পাওয়া, তাও আমার মতো ন্যাশনালে পড়ার ছাত্রীর জন্য দিবা স্বপ্ন ছাড়া কিছুই না খালা। তুই এভাবে ভাবছিস কেন? সত্যি বলছি খালা, কম্পিউটার কোর্সটা না জানা থাকলে এই চাকরি আমি জীবনেও পেতাম না। তুমি জানো অন্য আরও যে 6 জন আছে, ওরা তো ভালো ভালো ইউনিভার্সিটিতে পাশ করেছে, সে জায়গায় আমি কিছুই না। নার্গিস বেগম কিছু বলতে নেন, কিন্তু তখনই চোখ ডলতে ডলতে চারু এসে উপস্থিত হয়। চিত্রলেখার কোল ঘেঁষে বসে বলে, আমাকে ডাকো না কেন আপা? একা একা সব কাজ করছো কেন? চারুকে বুকে জড়িয়ে বোনের চাঁদিতে চুমু খায় চিত্রলেখা। নার্গিস বেগম আর কিছু বলেন না, দুই বোনকে দেখে চোখ জোড়ান। সকাল সকাল নাস্তার টেবিলে বসে রৌনক প্রথমেই চায়ের কাপে চুমুক দেয়। তা দেখে পাশে বসে থাকা তার মা দিলারা জামান খেকিয়ে ওঠেন। ছেলেকে ধমকের সুরে বলেন, তোর এই বাজে অভ্যাস কবে পরিবর্তন হবে রৌনক? কতদিন বলেছি খালি পেটে চা খেতে হয় না, অ্যাসিডিটির সমস্যা হবে। পায়ের ধমকের সাথে সাথে পরপর আরও 2 চুমুক চা খায় রৌনক। তারপর চায়ের কাপটা নামিয়ে রেখে বলে, তুমি জানো এটা আমার অনেক পুরনো অভ্যাস, চাইলেও ছাড়তে পারবো না। তবু প্রতিদিন এক বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করতে ভালো লাগে তোমার? এত এনার্জি কোথায় পাও তুমি? ছেলের কথা শুনেই ইতিমধ্যেই রেগে গেছেন দিলারা জামান, কিন্তু আপাতত এই বিষয়ে আর রাগ করেন না তিনি। ছেলের সাথে ঝামেলা করতে চান না, আজকের দিনটা সুন্দর হোক এমনটাই চান, তাই প্রসঙ্গ পাল্টে বলেন, তোরা আজ জলদি চলে আসিস। তোরা বলতে যে দিলারা জামান রৌনক ও ওনার বড় ছেলের বউ তানিয়াকে বুঝিয়েছেন, তা বুঝতে অবশ্য কারো কোনো অসুবিধা হয়নি। এই বাড়িতে 2 জন মানুষই অফিস করেন, তারা হচ্ছে রৌনক জামান, এই বাড়ির ছোট ছেলে, জামান গ্রুপের বর্তমান সিইও, আর তানিয়া রহমান রৌনকের বড় ভাই রাদিন জামানের বউ। তানিয়া কোম্পানির ফাইন্যান্স ডিপার্টমেন্ট হেড, চমৎকার কেরিয়ার ফোকাসড একটা মেয়ে। দিলারা জামানের 2টাই ছেলে, রাদিন ও রৌনক। ওদের বাবা মারা গেছে বছর 5 আগে। রৌনকের বাবা বেঁচে থাকতে এই কোম্পানি তিনিই সামলাতেন। আচমকা একদিন হার্ট অ্যাটাক করে মারা যান 5 বছর আগে। তখন থেকেই বাবার পজিশনে কোম্পানি সামলে আসছে রৌনক। জামান কোম্পানির সাথে কেবল নামে জড়িত রাদিন, এছাড়া ব্যবসার প্রতি কোনো আগ্রহ নেই তার। কিন্তু এর মানে এই নয় সে সারাদিন ঘরে শুয়ে বসে থাকে। রাদিন একজন সফল আর্টিস্ট, তার আঁকা চিত্রকর্ম দেশে এমনকি বিদেশেও অনেক খ্যাতি পেয়েছে। তার ধ্যান জ্ঞান সবটাই কেবল চিত্রকর্মের প্রতি, বাকি দুনিয়ার অন্য সব কিছুর সাথে তার সম্পর্ক ফরমাল। এমনও হয়েছে মনের মতো ছবি আঁকতে সে দিনের পর দিন নিজেকে ঘরবন্দি করে রেখেছে। কখনো বা কাউকে না জানিয়েই নিরুদ্দেশ হয়েছে, কাজ শেষে আবার ফিরে এসেছে, কখনো 15 দিন পর বা মাস শেষে। এই নিয়ে অবশ্য বাসার কেউ কখনো আপত্তি করেনি। আবার এমনও নয় বড় ভাইয়ের আগ্রহ নেই বলে রৌনক জোরপূর্বক নিজের ইচ্ছেকে মাটি চাপা দিয়ে পারিবারিক ব্যবসার হাল ধরেছে। ইনফ্যাক্ট বলা যায় ছোটবেলা থেকেই সে তার বাবার মতো একজন সফল ও সুখ্যাতিপ্রাপ্ত ব্যবসায়ী হতে চেয়েছে। বলাই বাহুল্য গত 5 বছরে কঠিন পরিশ্রম ও মেধা খাটিয়ে রৌনক নিজেকে প্রমাণও করেছে। তার বাবা বেঁচে থাকতে কোম্পানির শেয়ারের যে ভ্যালু ছিল তাও রৌনকের বদৌলতে 3 গুণ হয়েছে এখন। দিলারা জামানের কথার বিপরীতে রৌনক কিছু জিজ্ঞেস করার আগে তানিয়া জিজ্ঞেস করে, আজ কি বিশেষ কিছু মা? অবশ্যই বিশেষ কিছু, সেজন্যই তো বলছি। আজ কিসের ওকেশন? আমাদের কারো জন্মদিন তো নয়। না না, অমন কিছু না, সাবাদের দাওয়াত করেছি ডিনারে। হঠাৎ সাবাদের দাওয়াত করার ওকেশন কি? অকেশন তো কিছু একটা আছে। এবারে রাদিন বলে,
সেটাই তো আমরা জানতে চাই মা। এত ভনিতা না করে আসল কারণটা বললেই পারো। দিলারা জামান ছোট ছেলে রৌনকের মুখের দিকে তাকিয়ে বলেন, আমি আজ সবার বাবা মায়ের সাথে সাবা আর রৌনকের বিয়ের কথা আলোচনা করব। ওনাদের মতামত জানতে চাইবো আর কি। আর ওনাদের জানাবো আমি সাবাকে আমার রৌনকের বউ করে আনতে চাই। সাবার নাম শুনেই রৌনক বুঝে গিয়েছিল এরপর তার মা কি বলবে, তাই সবার প্রসঙ্গ উঠতেই তার চোয়াল শক্ত হয়ে গেছে। কিন্তু সকাল সকাল নাস্তার টেবিলে রৌনক কোনো ধরনের সিন ক্রিয়েট করতে চায় না বলে এই বিষয়ে কথা বলে না। সবেই একটা চালের রুটি হাতে নিয়েছিল সে, কিন্তু আজ আর খাওয়া হবে না তার। চায়ের কাপে আর একটা চুমু দেয় সে। শাশুড়ির কথা শুনে তানিয়া একবার রৌনকের মুখের দিকে তাকায়, তারপর শাশুড়িকে বলে, ওনাদের এভাবে ইনভাইট করার আগে একবার রৌনকের সাথে কথা বলে নিলে ভালো হতো না? ছেলের মুখের দিকে তাকিয়ে দিলারা জামান বলেন, ওকে আবার আলাদা করে কি জিজ্ঞেস করব? আর কতদিন আপত্তি করবে ও? এভাবে কি সারা জীবন একা কাটিয়ে দিবে নাকি? তানিয়া হয়তো আরো কিছু বলতে নিয়েছিল, কিন্তু রৌনক চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ায় সে আর কিছু বলে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রৌনক মিমি ও মিশকাতকে উদ্দেশ্য করে বলে, তোমরা জলদি নাস্তা করে আসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। মিমি মিশকাত দুজনেই বাধ্য বাচ্চার মতো মাথা নেড়ে বলে, ওকে তো পাপা। এরা দুইজন হচ্ছে এই পরিবারের জান। রাদিন ও তানিয়ার ছেলে মেয়ে, রৌনকের কলিজার টুকরো দুজনেই। প্রতিদিনের রুটিন সকালে রৌনক ওদের স্কুলে নামিয়ে দিয়ে তারপর অফিসে যায়। ওদের স্কুল শেষ হলে রৌনকের ড্রাইভার বাসায় নিয়ে আসে। বাড়িতে আরও 3টে গাড়ি থাকা সত্ত্বেও ওরা দুজন রৌনকের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে করে স্কুলে যাওয়া আসা করে না, এমনকি ঘুরতে বেড়াতেও যেতে চায় না। ওরা দুজনেই রৌনকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ওদের যে কোনো আবদার সে মেনে নেয় বিনা বাক্য ব্যয় করে। রৌনক নাস্তা না করেই চলে যেতে চাচ্ছে দেখে দিলারা জামান বলেন, সে কি রৌনক, তুই নাস্তা না করে চলে যাচ্ছিস কেন? এই মুহূর্তে সে মায়ের সঙ্গে কথা বলতে চায়নি, কিন্তু কিছু না বলেও পারছে না। জবাব না দেওয়াটা বেয়াদবি, তাই বাধ্য হয়েই চেয়ারে বসে পড়ে বলে, আমি তোমাকে আগেও নিষেধ করেছি এমন কিছু করতে। এটা কেমন কথা রৌনক? আমি তোর মা, তোর ভালো মন্দ দেখা আমার দায়িত্ব। তাছাড়া আমি তো সারা জীবন বাঁচবো না, একদিন আমিও তোর বাবার মতো মরে যাব। তখন কে দেখবে তোকে? আমি নিজেই নিজেকে দেখবো মা, যখন তুমি থাকবে না তখন দেখা যাবে। এখন কেন এসব কথা আসছে? আমার কাউকে প্রয়োজন নেই, আর কতবার বললে তুমি বুঝবে? দেখ রৌনক, এবার তোকে বিয়ে করতেই হবে। ফস করে জোরে একটা শ্বাস ছেড়ে রৌনক চোয়াল শক্ত করে বলে, আমি আগেও বলেছি, এখন আবারও বলছি, আমি আর বিয়ে করব না। সো এইসব পাগলামি করার কোনো মানে হয় না। নিজের কথায় বিরতি না দিয়ে মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রৌনক তানিয়াকে বলে, আমি বাচ্চাদের নিয়ে যাচ্ছি ভাবি। আর অপেক্ষা না করে বেরিয়ে যায় সে। রৌনক বেরিয়ে যেতেই তানিয়া পরিস্থিতি ঠান্ডা করতে বলে, এসব করার আগে আপনি আমাকে অন্তত একবার বলতেন মা। রৌনক চায় না, তাহলে কেন কি ফোর্স করছেন? তুমিও ওকেই সাপোর্ট করছো বৌমা? এভাবে কতদিন একা থাকবে ও? তোমার তো উচিত ওকে বুঝিয়ে বলা, তা না করে উল্টো তুমি আমাকে বোঝাচ্ছ। আমি আপনাকে বোঝাচ্ছি না মা, আমি জাস্ট বলছি এভাবে কাজ করলে রৌনক কোনো দিনও রাজি হবে না। ওর সাথে কথা বলতে হবে ঠান্ডা মাথায়। ও প্রচন্ড জেদি, তা তো আপনি ভালো করেই জানেন। ওর সাথে জেদ দেখালে পারবেন না। বউকে সমর্থন করে রাদিন বলে, এমন করলে রনক কোনোদিনও আবার বিয়ে করতে রাজি হবে না মা। 6 বছর তো কম সময় না। অতীত ধরে বসে থাকলে কিভাবে সামনে আগাবে ও? আপনি ভুল ভাবছেন মা, আপনার ছেলে অতীত আঁকড়ে ধরে বসে রয়নি, ওর শুধু সময় প্রয়োজন। আমি বুঝি না তোমাদের এসব কথা, আর বুঝতেও চাই না। তোমরা আসলে আসবে, না আসলে নাই। আমি আজ সাপার বাবা মায়ের সাথে কথা বলবো, আর এটাই ফাইনাল। তানিয়া আর কিচ্ছু বলে না। সে ভালো করেই জানে তার শাশুড়ি উচ্চ লেভেলের ট্রিট মানুষ। সহজ কথায় একে বোঝানো সম্ভব নয়। আপাতত আর চেষ্টাও করে না। এর চাইতে সে অফিসে গিয়ে রৌনকের সাথে কথা বলবে এই বিষয়ে। এটাও ঠিক, ইটস হাই টাইম রৌনকের আবার বিয়ে করা উচিত।
এভাবে সারা জীবন একজনের পক্ষে একা থাকা সম্ভব নয়, এটা রনককে বুঝতে হবে। 8:30 নাগাদ বাসা থেকে বেরিয়ে পড়ে চিত্রলেখা। 10টায় অফিস, কিন্তু 10-15 মিনিট আগেই উপস্থিত থাকে সে সব সময়। শুধু চিত্রলেখা একা নয়, অফিসের সবাই 9:45টার মধ্যে ইন করে। বাসা থেকে বেরিয়ে গলির মাথায় আসে চিত্রলেখা, মেইন রোডে এসে বাসে উঠবে বলে। প্রতিদিনের মতো আজও গলির মাথায় আসতেই তার পথ আগলে দাঁড়ায় মামুন। এটা এখন রোজকার নিয়ম হয়ে গেছে। শুক্র শনি বাদে সপ্তাহের বাকি 5 দিনে মামুন এই কাজ করে, হোক শীত, গ্রীষ্ম বা বসন্ত, একদিনও বাদ যায় না। এই এলাকার স্থানীয় ছেলে সে। চিত্রলেখার খালুর বাড়ির ঠিক ডান পাশের 5তলা বাড়িটা মামুনদের। 4 ভাইয়ের মধ্যে মামুন 3 নম্বর। মাধ্যমিক পাশ করার পর আর লেখাপড়া করেনি। পড়তে তার ভালো লাগে না। শুধু পড়ালেখা নয়, কিছুই করতে তার ভালো লাগে না। মামুনের বাবা এলাকার প্রভাবশালীদের একজন। এই এলাকায় ওদের অবস্থা উচ্চ পর্যায়ে। 3টে বাড়ি আছে, বাজারে দোকান আছে 8 কি 10টা। এছাড়াও কেরানীগঞ্জে মামুনের বাবার একটা কারখানা আছে। কিসের কারখানা সেটা অবশ্য চিত্রলেখা জানে না, কখনো জানার আগ্রহ হয়নি। ছোটবেলা থেকে চোখের সামনে চিত্রলেখাকে বড় হতে দেখেছে মামুন, আর দেখতে দেখতে কখন ভালোবেসে ফেলেছে তা সে নিজেও জানে না। এই পর্যন্ত কম করে হলেও শখানেকবার মামুন চিত্রলেখাকে তার মনের কথা জানিয়েছে, কিন্তু প্রতিবার সেটা ভদ্রভাবে প্রত্যাখ্যান করেছে। এতে মামুন কখনো উচ্চবাচ্য করেনি, হুমকি ধামকিও দেয়নি, বরং বেহায়ার মতো 2বার তার মাকে পাঠিয়েছে চিত্রলেখার খালার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে। সেই প্রস্তাবও নাকচ করেছে সে। সুন্দরভাবেই বুঝিয়ে বলেছে ছোট ভাই বোনদের যার যার পায়ে দাঁড় না করিয়ে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। মামুনটা ছোটবেলা থেকেই অলস ভবঘুরে ধরনের। সহজ ভাষায় এলাকার লোকজন তার পিছনের তাকে ভাদাইম্মা বলে ডাকে। এই খবর মামুন জানে, তবু কানে নেয় না। জীবনে কোনো কাজ সিরিয়াসভাবে করেনি সে, কেবল একটা কাজ ব্যতীত, আর তা হচ্ছে চিত্রলেখাকে ভালোবাসা। এই একটা কাজই সে মন প্রাণ দিয়ে করেছে। শেষ পর্যন্ত চিত্রলেখা তার হবে কিনা তা না জেনেই নিজের সবটুকু ভালো লাগা, ভালোবাসা মামুন চিত্রলেখার নামেই লিখে দিয়েছে। চিত্রলেখা গলির মাথায় এগিয়ে আসতেই টং দোকানে বসে চা খেতে থাকা মামুন হাতের কাপটা নামিয়ে রেখে এগিয়ে আসে। অন্য পাশেই তার বাইক পার্ক করা আছে। দূর থেকে সেটা আগেই দেখে ফেলেছিল চিত্রলেখা। বাইক দেখে আন্দাজ করে ফেলেছিল বাদরটা আশেপাশেই আছে, তবু চেষ্টা করেছিল মামুন তাকে দেখে ফেলার আগে হটকে পড়তে। প্রতিদিন এই লোকটার সাথে 10-15 মিনিট ঘ্যান ঘ্যান করে দেরি হয়ে যায় তার। সেজন্যে 8:30টায় বাসা থেকে বের হয় সে, নয়তো 9টায় বের হলেও ঠিক সময় মতো পৌঁছতে পারে। কিন্তু নিয়ম করে মামুন পথ আটকায় বলে বাধ্য হয়ে চিত্রলেখাকে দাঁড়িয়ে পড়তে হয়। এভাবে প্রতিদিন 2টা বাস মিস হয় তার। মামুন পথ আটকে দাঁড়িয়ে কিছু বলার আগে চিত্রলেখা নিজেই বলে, মামুন ভাই, আপনার কি কোনো কাজ নাই? আপাতত তো তোমার পথ দেখা ছাড়া আর কোনো কাজ নেই। তুমি চাইলে আমাকে একটা কাজ দিতে পারো। কিন্তু আপনাকে দেওয়ার মতো কোনো কাজ আমার কাছে নাই। একটা কাজ আছে, তুমি চাইলে আমি করতে পারি। কি কাজ? তোমাকে প্রতিদিন অফিসে দিয়ে আসা আর নিয়ে আসার কাজ। তোমাকে কষ্ট করে বাসে ঝুলে যাওয়া আশা করা লাগবে না, বাইকে সময়ও কম লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ মামুন ভাই, কিন্তু আমি এমনি ভালো আছি। আমার কোনো বিশেষ সার্ভিসের প্রয়োজন নেই। আপনি শুধু দয়া করে আমার পথ আটকানো বন্ধ করেন। আপনার জন্য আমার প্রতিদিন দেরি হয়। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে গেলেই তো আমি আর পথ আটকে দাঁড়াই না। আব্বা আম্মা বিয়ের জন্য প্রেশার দিচ্ছে মায়া। আপনি আবার আমায় মায়া বলে ডাকলেন? আমি সারা জীবনই তোমায় মায়া বলে ডাকবো। চিত্রলেখা হাত ঘড়িতে সময় দেখে, তার দেরি হয়ে যাচ্ছে। এই পাগলের সাথে কথা বলতে থাকলে এসব কথা শেষ হবে না, তাই কথার ইতি টানার চেষ্টা করে চিত্রলেখা বলে, আপনার বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেলুন মামুন ভাই। আমার আশায় থাকলে আপনাকে একাই বুড়ো হতে হবে। চিত্রলেখার দেরি হচ্ছে দেখে পাশ কেটে চলে যাওয়ার চেষ্টা করলে মামুন আর বাধা দেয় না, পেছন থেকে শুধু বলে, খালাম্মাকেও বলে রেখো শুক্রবার আব্বা আম্মা তোমাদের বাড়ি যাবে।
এবার চিত্রলেখায় দাঁড়িয়ে পড়ে, পেছন ঘুরে মামুনের মুখের দিকে তাকিয়ে বলে, আমি আগেও বলেছি আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আপনি দয়া করে চাচা চাচিকে পাঠাবেন না। প্রতিবার আমি ওনাদের মুখের ওপর না করতে পারবো না মামুন ভাই। চিত্রলেখা কিছু বুঝতে পারার আগে মামুন হাত বাড়িয়ে তার একটা হাত ধরে বলে, এবার না করো না মায়া, চলো আমরা বিয়েটা করে ফেলি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। মামুনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চিত্রলেখা বলে, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। দয়া করে আমাকে আর বিপদে ফেলবেন না। চাচা চাচিকে পাঠিয়ে আমায় আর অপমানের মুখোমুখি করবেন না, অনুরোধ করছি। মামুনকে আর কিছু বলার সুযোগ দেয় না চিত্রলেখা। সোজা হাঁটা ধরে অফিসের দিকে। পেছনে দাঁড়িয়ে থাকে একা মামুন, মনে মনে ভাবে, একদিন তুমি ঠিকই আমাকে ভালোবাসবে মায়া। চিত্রলেখাকে মায়া বলে ডাকে মামুন, এই নামটা তারই দেওয়া। চিত্রলেখাকে দেখলেই নাকি তার মায়া পায়, ভালোবাসা পায়। এক পৃথিবী উজাড় করা মায়া দেখতে পায় সে চিত্রলেখার মুখে। তাই ভালোবেসে ভালোবাসার মানুষকে মায়া নাম দিয়েছে সে। মিমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে 3য় শ্রেণীতে পড়ে, আর মিসকাত পড়ে DRMC-তে 5ম শ্রেণীতে। রৌনকের অফিস পান্থপথে হওয়ায় প্রতিদিন শ্যামলী থেকে অফিস যাওয়ার পথে দুজনকে স্কুলে নামিয়ে দিয়ে যায় সে। কখনো এই নিয়মের পরিপন্থী হয় না। আজও ওদের নামিয়ে দিয়ে অফিস যাওয়ার পথে কলাবাগান মোড়ে সিগন্যালে পড়ে সে। পেছনের সিটে বসে ক্লাস না নামিয়ে বাইরে তাকালে ঠিক তার গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটা বাস থেকে চিত্রলেখাকে নামতে দেখে রৌনকের দৃষ্টি ওখানেই স্থির হলো বুঝি। সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির ফাঁক গলে ফুটপাতে উঠে যায় মেয়েটা। জোর পায়ে হেঁটে চিত্রলেখা সামনে এগিয়ে গিয়ে বামে মোড় নিয়ে হাওয়া হয়ে যায়। এখান থেকে তাকে আর দেখা যাচ্ছে না। সেদিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে সামনের দিকে তাকায় রৌনক। সিগন্যাল কখন ছাড়বে সেই আশায়। কয়েক সেকেন্ড বাদেই সিগন্যাল ছেড়ে দিলে গাড়িটা ঠিক সেই পথ ধরেই আগায় যে পথ ধরে একটু আগে চিত্রলেখা নামক ছিমছাম দেখতে মেয়েটা হেঁটে গেছে ব্যস্ত ভঙ্গিতে। ওকে দেখলেই মনে হয় ওর 2 কাঁধে রাজ্যের সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। যেসব দায়িত্বের ভারে দিনকে দিন মেয়েটা হাসতে ভুলে যাচ্ছে। গাড়িটা স্কয়ার হাসপাতাল অতিক্রম করতেই রৌনক আবার চিত্রলেখাকে দেখতে পায়। দূর থেকে দেখলেও চিনতে খুব একটা অসুবিধে হয়নি তার। চট করেই ড্রাইভারকে বলে গাড়ি থামাতে। বাম পাশে গাড়িটা দাঁড় করালে নেমে গিয়ে ফুটপাতে দাঁড়ায় রৌনক। অনেকখানি দূরত্ব তাদের মাঝে। চিত্রলেখা হয়তো লক্ষ্যই করেনি দূরে দাঁড়িয়ে কেউ একজন দেখছে তাকে। দেখবে কিভাবে, সে তো ব্যস্ত নিজের ছেঁড়া জুতা ঠিক করতে। কলাবাগান সিগন্যালে বাস থেকে নেমে অফিস পর্যন্ত হেঁটে আসে সে। আজ আসার পথে দ্রুত হাঁটতে গিয়ে জুতাটা ছিঁড়ে গেছে। সেই ছেঁড়া জুতাই মোচির কাছে গিয়ে সেলাই করে নিচ্ছে। আপাতত হাতে সময় নেই জুতা কিনতে যাওয়ার। হয়তো লাঞ্চ টাইমে নয়তো অফিসের পরে কিনে নেওয়া যাবে। আজকের দিনটা চালাতে পারলেই হলো। জুতা সেলাই করে নিয়ে আবার সামনের দিকে হাঁটা ধরে চিত্রলেখা ব্যস্ত ভঙ্গিতে। 10টা বাজতে খুব বেশি সময় নেই, জলদি পৌঁছতে হবে তাকে। পেছনে দাঁড়িয়ে চিত্রলেখার যাওয়ার দিকে তাকিয়ে থাকে রৌনক। বাসা থেকে বের হওয়ার সময় যতখানি রাগ হয়ে বেরিয়েছিল এই মুহূর্তে আর ততখানি রাগ অনুভব করছে না সে। অনেকটাই হালকা লাগছে নিজেকে। রৌনককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার নেমে এসে জিজ্ঞেস করে, স্যার কি আজ অফিস যাবেন না? যাব, কারো অফিস পৌঁছানোর খুব তাড়া, সে পৌঁছানোর পর যাব। কার কথা বলছেন স্যার? তুমি চিনবে না? আরো খানিকক্ষণ সামনের পথের দিকে তাকিয়ে থাকে রৌনক। যতক্ষণ চিত্রলেখাকে দেখা যায় ততক্ষণ। এই তাকিয়ে থাকার দাঁড়িয়ে থাকার অর্থ তার জানা নেই। মেয়েটার মধ্যে অদৃশ্য কোনো শক্তি আছে, তা মাসদের আগেই টের পেয়েছে রৌনক যেদিন তারা প্রথম একে অপরের মুখোমুখি হয়েছিল। কিছু একটা মুগ্ধ করেছিল তাকে অজান। নিজের ডেস্কে এসে অন্যমনস্ক হয়ে বসে আছে চিত্রলেখা। লাবিব এসে তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে খেয়াল করেনি। ডেস্কের উপর 2বার হাত মুঠো করে ঠক ঠক শব্দ করতেই চমকে ওঠে সে। তাকে চমকে যেতে দেখে লাবিব বলে, দিনের বেলায় ভয় পেলে যে, রাতে কি ভূতটুত কিছু দেখেছিলে নাকি?
নিজেকে সামলে নিয়ে চিত্রলেখা বলে, না আসলে কিছু ভাবছিলাম, তাই আপনাকে খেয়াল করিনি। সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তা কি ভাবছিলেন এত মনোযোগ দিয়ে? চিত্রলেখা আর লাবিবের কথার জবাব দেওয়ার সুযোগ পায় না। লাবিবের পেছন দিয়ে বাতাসের গতিতে হেঁটে কেবিনে চলে যায় রৌনক। তাকে দেখেই আর কথা বলে না চিত্রলেখা। লাবিবও আর দাঁড়ায় না এখানে। আসছি বলে রৌনকের পেছন পেছন কেবিনে ঢুকে পড়ে। লাবিব হচ্ছে রৌনকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। 6 বছর ধরে এই পোস্টে কাজ করছে সে। আর চিত্রলেখা এখানে এসেছে 1.5 মাস চলে। যদিও এই কোম্পানিতে সে চাকরি করছে 3 বছরের উপরে, তবে জয়েনের পর থেকে এতদিন সে কম্পিউটার ডিপার্টমেন্টে ছিল। 1.5 মাস আগে বলা যায় তার ছোটোখাটো একটা প্রমোশন হয়েছে। পজিশনে কোনো পরিবর্তন হয়নি, কেবল কম্পিউটার ডিপার্টমেন্ট ছেড়ে তার জায়গায় হয়েছে কোম্পানির সিইও এর অফিসে। জামান কোম্পানির সিইও এর অফিসে। জামান টাওয়ারের 9 তলার রৌনকের অফিস। মস্ত বড় কেবিনের বাইরের দিকটা যেমন কাছে মোড়ানো, তেমনি ভেতরের দিকটায়ও গ্লাস লাগানো। কেবিনের বাইরে 2 পাশে 2টা ডেস্ক দেওয়া, একটাই লাবিব বসে আর একটাই চিত্রলেখা। এতকাল রৌনকের অফিসের সব রকম ডকুমেন্টের কাজ কম্পিউটার ডিপার্টমেন্টেই করেছে। ওখানে চিত্রলেখা সহ মোট 6 জন কম্পিউটার অপারেটর ছিল, কিন্তু এতে করে কোম্পানির অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন রৌনকের নাকের নিচ দিয়েই বাইরে চলে যেত। তাই লাবিবের পরামর্শে 1.5 মাস আগে চিত্রলেখাকে এখানে আনা হয়েছে। তার দায়িত্ব কেবল রৌনকের কাজ করা। কোম্পানির অন্য সব ডকুমেন্টের কাজের দায়িত্ব কম্পিউটার ডিপার্টমেন্টে থাকা অন্য 5 জন অপারেটর করবে। আর এদিকে রৌনকের অফিসের সকল কাজের দায়িত্ব চিত্রলেখার একার। এখানে কাজ কম তা নয়, তবে কাজের চাইতে টেনশন বেশি। একটা ইনফরমেশন বাইরে গেলে সরাসরি দোষ চিত্রলেখার উপর বর্তাবে, তাই সবসময় তককে তককে থাকে সে। একটা কাগজ এদিক সেদিক হতে দেয় না। এমনকি অফিসে তাকে যে কম্পিউটারটা দেওয়া হয়েছে সেটার পাসওয়ার্ড সে ছাড়া কেউ জানে না। তার কম্পিউটারে কোম্পানির অনেক জরুরি কাগজপত্রের ড্রাফট রয়েছে। এসব বাইরে গেলে কোম্পানি হুমকির মুখে পড়তে পারে। এসব কথা এখানে আসার দিনই লাবিব ভালো করে বুঝিয়ে বলেছে চিত্রলেখাকে। অনেকেই তার থেকে ইনফরমেশন বের করার চেষ্টা করবে, সে যেন ভুলেও কাউকে কিছু না জানায়। রৌনক পার্সোনাল অপারেটর অ্যাপয়েন্টমেন্ট করার দায়িত্বটা লাবিবকে দিয়েছিল, তাই সে বিনা সময় বিলম্ব করে চিত্রলেখাকে ওখানে থেকে এখানে নিয়ে আসে। এতে রৌনক আপত্তি করেনি। প্রথম দিন চিত্রলেখা রৌনকের সামনে এসে দাঁড়ালে তাকে আপাতমস্তক দেখে নিয়ে ঠান্ডা কণ্ঠে বলেছিল, তুমি সব বুঝিয়ে দিও, আমার আলাদা করে কিছু বলার নেই। প্রথম দেখায় এতটুকুই বলেছিল রৌনক চিত্রলেখাকে। এছাড়া তাদের তেমন একটা কথা বলা হয় না বললেই চলে। চিত্রলেখাকে যেসব কাজ দেওয়া হয় তার বেশিরভাগই লাবিবের মাধ্যমে আসে। সরাসরি তাদের দেখা বা কথা তেমন একটা হয় না বললেই চলে। লাবিবের চিত্রলেখাকে এখানে আনার পিছনে একটা কারণ অবশ্য আছে। চিত্রলেখা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসলে সেদিন লাবিব উপস্থিত ছিল রৌনকের প্রতিনিধি হিসেবে। সেদিন যতজন ইন্টারভিউ দিয়েছিল তার মধ্যে চিত্রলেখার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড তুলনামূলক সাধারণ হলেও তার কাজের স্পিড ভালো লেগেছিল লাবিবের। তাকে করা প্রশ্নের জবাব শুনেও ভালো লেগেছিল তার। বলা যায় লাবিবের অ্যাপ্রুভালে চিত্রলেখা চাকরিটা পেয়ে গিয়েছিল, অন্যথায় তার ব্যাকগ্রাউন্ড দেখে তাকে রাখার কথা ছিল না। জামান গ্রুপ বর্তমান সময়ের অন্যতম নামক করা কোম্পানিগুলির মধ্যে একটি। মাঝে মধ্যে চিত্রলেখা নিজেও অবাক হয় এত বড় একটা কোম্পানিতে চাকরি করতে পারছে ভেবে। চিত্রলেখার জয়েনের পর থেকেই পরিচয় দোচনার, সময়ের সাথে সখ্যতাও গড়েছে ভালোই। চিত্রলেখার থেকে বছর 3 বড় হবে লাবিব। সমবয়সী না হলেও তাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে বলা যায়। রৌনকের অফিসে আসায় চিত্রলেখার জন্য একটা জিনিস ভালো হয়েছে, অসময়ে একটা ইনক্রিমেন্ট হয়েছে তার। বর্তমানে তার স্যালারিও ভালোই দাঁড়ায়, কিন্তু তবুও ছোট ভাই বোনদের লেখাপড়ার খরচ, 6 জন মানুষের সংসার খরচ চালাতে খানিকটা হিমশিমি খাওয়া লাগে তাকে। মাস শেষে দেখা যায় জমার খাতা শূন্য,
বাড়তি ধার দেনা যে হয় না এটাই বেশি। নিজের ডেস্কে বসে সবেই কম্পিউটার অন করেছে চিত্রলেখা। এর মধ্যেই ব্যস্ত হয়ে ভিতর থেকে বেরিয়ে আসে লাবিব। এসেই চিত্রলেখাকে বলে, দ্রুত 1 কাপ কফি বানিয়ে দেবে? বসের আজ মাথা গরম। এক মুহূর্ত লাবিবের মুখের দিকে তাকিয়ে থেকে চিত্রলেখা বলে, তাহলে চা দিই, গরম মাথা ঠান্ডা হয়ে যাবে। বিষে যেমন বিষ কাটে তেমনই গরম চায়ে গরম মাথা ঠান্ডা করে দেবে। চিত্রলেখার কথা শুনে ফিক করে হেসে দেয় লাবিব। হেসে দিয়ে বলে, কিন্তু অফিসের চা পাবো কোথায়? চিত্রলেখা নিজের ব্যাগের ভিতর থেকে চায়ের ফ্ল্যাক্স বের করে দেখিয়ে বলে, আমাদের জন্য নিয়ে এসেছিলাম। তাহলে তুমি জলদি 1 কাপ চা নিয়ে আসো, আমি ভেতরে যাচ্ছি। মাথা ঝাঁকায় চিত্রলেখা। লাবিব যেভাবে ব্যস্ত হয়ে এসেছিল ওভাবেই ভিতরে চলে যায়। পিছনে চিত্রলেখা এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে কাজে লেগে পড়ে। কিবোর্ডে আঙ্গুল চালানো ছাড়া এখানে চিত্রলেখাকে আরেকটা কাজ বাড়তি করতে হয়, সেটা হচ্ছে কফি বানানো। সে এখানে আসার পর থেকে অলিখিতভাবে তাদের 3 জনের কফি বানানোর দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে। এর পিছনে কারণ আছে অবশ্য। অফিস বয়দের বানানো পাতলা কফি তার একদম ভালো লাগে না। কফির পানিটা ভালো মতো ফুটিয়ে না নিলে সেই পাতলা পানির কফি তার একদম মুখে রুচে না। এভাবেই নিজের জন্যে বানাতে বানাতে লাবিব ও রৌনকের কফির দায়িত্বটাও সে নিয়ে নিয়েছে। মিনিট খানিকের মাথায় চিত্রলেখা রৌনকের কেবিনে এসে তার সামনে 1 কাপ চা রাখে। চা দেখে রৌনক একবার চায়ের দিকে তাকায়, তারপর চোখ তুলে চিত্রলেখার দিকে তাকায়। সাধারণ দেখতে একটা মেয়ে, অথচ রৌনকের মনে হয় এই মেয়ের কোনো কিছুই সাধারণ নয়, বরং সাধারণ সব গুণে সম্পন্ন অসাধারণ একটি মেয়ে। চায়ের কড়া ঘ্রাণ এসে রৌনকের নাকে লাগছে। দেরি না করে কাপ তুলে হাতে নিয়ে প্রথমে লম্বা করে ঘ্রাণ নেয় সে, তারপর চুমুক বসায়। এক চুমুকেই যেন জিহ্বার শান্তি। অফিসে সবসময় কফি খাওয়া হলেও রৌনকের দুধ চায়ের প্রতি আলাদা সফট কর্নার আছে। চা ছাড়া তার দিনের শুরু হয় না বললেই চলে। সে কোম্পানিতে জয়েন করার পরপর তার জন্যে চা বানানো হতো ঠিকই, কিন্তু ওসব চা তার মুখে রুচত না, পানির মতো পাতলা লিকার। তাই অফিসে চা খাওয়া বাদ দিয়ে দিয়েছে। আজ অনেক দিন পর মনের মতো 1 কাপ চা পেয়ে রৌনকের মন মেজাজ ফুরফুরা হয়ে যায় নিমেষেই। চায়ের কাপে পরপর আরো 2টো চুমুক দিয়ে রৌনক জিজ্ঞেস করে, চা কোথা থেকে এলো? লাবিব চিত্রলেখাকে দেখিয়ে দিয়ে বলে, চিত্রলেখা বাসা থেকে নিয়ে এসেছে। ওর ব্যক্তিগত? এবারে লাবিব কিছু বলার আগে চিত্রলেখা বলে, আমার একার জন্য আনিনি, আমাদের 3 জনের জন্যই এনেছিলাম। থ্যাংক ইউ, চমৎকার হয়েছে চাটা। রৌনকের ধন্যবাদের বিনিময়ে মৃদু হাসে চিত্রলেখা। তা দেখে রৌনক মনে মনে ভাবে, মেয়েটা কি মন খুলে হাসতেও জানে না নাকি? চিত্রলেখা আর ওখানে দাঁড়ায় না, কেবিনের থেকে বেরিয়ে আসতেই হাঁটা ধরে। পেছনে বসে থাকা রৌনক চায়ের কাপে আর একটা চুমুক দেওয়ার বাহানায় চলে যেতে থাকা চিত্রলেখার দিকে তাকায়, মূলত ওর জুতার দিকে তাকায়। অফিসে আসার পথে মুচিকে দিয়ে সেলাই করে আনা জুতাটা এখনো তার পায়ে। তা দেখে রৌনক আরো ভাবে, এই মেয়ের কি নিজের জন্য ভাবার সময় নেই? জুতা কিনা অফিসে আসলে না হয় কিছুক্ষণ দেরি হতো, ওর দেরিতে তো কোম্পানির বিশাল কোনো লস হয়ে যেত না। রৌনক আপন ভাবনায় আচ্ছন্ন থাকতে থাকতেই চিত্রলেখা কেবিন থেকে বেরিয়ে যায়। আপনার আর কিছু লাগবে? লাবিবের কথায় ভাবনার ছেদ হয় রৌনকের। চায়ের কাপে আরেকটু চুমুক দিয়ে সে বলে, অফিসে চা বানানোর ব্যবস্থা করা যায় না? এর আগেও তো করা হয়েছিল, কিন্তু আপনার পছন্দ হয়নি। ওসব চা নাকি পাতলা পানির মতো? আজকেরটার মতো টেস্ট হলে না কথা ছিল। লাবিব বোঝার চেষ্টা করে রৌনক তাকে কি বলতে চায়। তাকে যদিও বেশি একটা ভাবতে হয় না। তার আগেই রৌনক বলে, যে প্রতিদিন আমাদের জন্য কফি বানায়, এখন থেকে না হয় চা বানাবে। চিত্রলেখা মাথা ঝাঁকায় রৌনক। ঠিক আছে, আমি ওকে বলে দেব। চিত্রলেখার চা বানানো ভালো হয়, অবশ্য শুধু চা নয়, রান্নার হাতও ভালো।
কথা রৌনকের ঠোঁটের ডগায় চলে আসে, কিন্তু সে চেপে যায়। বলতে চেয়েছিল চিত্রলেখার রান্না লাবিবের এর মধ্যে টেস্ট করাও হয়ে গেছে, কিন্তু বলে না। তার জায়গা থেকে অনেক কথাই সে বলতে পারে না। লাবিব বেরিয়ে গেলে রৌনক চায়ের কাপে আর একটা চুমুক দেয়। আরামে তৃপ্তিতে চোখ বুজে আসে তার। চিত্রলেখার হাতে বানানো এক কাপ চা খেয়ে আন্দাজ করতে পারছে এই মেয়ের হাতের রান্না কতখানি ভালো হতে পারে। আবার আফসোসও হয় নিজ অজান্তে। ওসব তার কখনোই হয়তো টেস্ট করা হবে না। সব কিছু তো আর সবার জন্যে নয়। লিখন অনেকক্ষণ হয় টিএসসিতে বসে আছে। তার ক্লাস শেষ হয়েছে 1 ঘন্টা আগে। এই পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে 2 কাপ চা ও 1 পিস বাটার বন খেয়েছে সে। আড্ডা শেষ করে বন্ধুরা চলে গেছে, লেখন একাই বসে আছে এখন। ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচারের উপর অনার্স করছে সে। এটা তার 4র্থ বর্ষ চলছে। চা বাটার বন খেয়েও পেটের ক্ষুধা পুষে আসছে না তার। আজ দুপুরে পরপর 2টো ক্লাস থাকায় পেট ভরে ভারী কিছু খাওয়ার সময় পায়নি। এখন বাজে 4:30। ভাতের ক্ষুধায় পেটের ভেতর ইঁদুর দৌড়ে চলছে। বাটার বন দিয়ে এই ক্ষুধা নিবারণ হবে না, কিন্তু কিছু করার নেই। এখন এখানেই বসে থাকতে হবে তাকে যতক্ষণ রিপা না আসছে। তাছাড়া ভারী কিছু খাওয়াই নিষেধ আছে তার। রিপা লিখনের প্রেমিকা, একই বিভাগের 2য় বর্ষে পড়ে সে। 2 বছর আগে নবীন বরণের অনুষ্ঠানে দেখা হয়েছিল তাদের। ব্যাস, প্রথম দেখাই দুজনের দুজনকে পছন্দ হয়ে যায়। মনের কথা জানাতে সময় বিলম্ব করেনি রিপা। বলাই বাহুল্য মনের নিবেদনটা রিপাই করেছিল। নিজের পরিস্থিতি বিচার করে লিখন প্রেমে জড়াতে চায়নি, তবু সামনে থেকে রিপার করা প্রেম নিবেদন প্রত্যাখ্যানও করতে পারেনি। মস্তিষ্ককে চুপ করিয়ে মনকে প্রশ্রয় দিয়েছিল সে। তারপর থেকে গত 2 বছর ধরে প্রেম করছে তারা। যদিও রিপার কথা চিত্রলেখাও জানে। সব বন্ধুরা মিলে লিখনের জন্মদিনে তাকে সারপ্রাইজ দিতে কেক নিয়ে বাসায় গিয়েছিল। তখনই দুজনের সখ্যতা, একে অন্যের প্রতি আগ্রহ দেখে যা বোঝার বুঝে নিয়েছিল চিত্রলেখা। আর বোনের থেকে কিছু লুকায়নি। তবে বলা বাহুল্য রিপার পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো। বলা যায় হাই সোসাইটি থেকে বিলং করে সে। রিপার বাবার যেমন টাকা পয়সা আছে, তেমনি সমাজের সম্মানও আছে। প্রেমিকার জন্যে অপেক্ষা করতে করতে সবে আরও 1 পিস বাটার বন হাতে নিয়েছে লিখন। অমনি পেছন থেকে রিপা বলে, খবরদার, এটা রেখে দাও। পেছন ঘুরে রিপাকে দেখে বাটার বনটা পুবের জায়গায় রেখে দিয়ে লিখন বলল, এতক্ষণে আসার সময় হলো তোমার? এদিকে খোদায় একটা মানুষ মরে যাচ্ছে। এগিয়ে এসে রিপা লিখনের পাশে বসতে বসতে বলল, কই, তোমাকে তো জ্যান্তই লাগছে দেখতে। মরে টরে তো যাও নাই, নিঃশ্বাস তো চলছে। মস্করা করছো তুমি, তাই না? বারে, আমি কই মস্করা করলাম? মস্করা তো তুমি করছো। লিখন আর কিছু বলে না। সে ক্ষেপে যাচ্ছে বুঝতে পেরে রিপা বলে, আচ্ছা বাবা, সরি, কি করব বলো, আজকে ক্লাসই হয় না। নিজের ব্যাগ থেকে একটা বক্স বের করে লিখনের দিকে এগিয়ে দিয়ে আরো বলে, নাও খাও, না হলে তো মরে যাবে। জলদি খেয়ে আমাকে উদ্ধার করো তো দেখি। লিখন আর কথা বাড়ায় না। ঝটপট বক্স হাতে নিয়ে খুলতেই দেখে ভিতরে তেহেরি নতুন আলু দেওয়া হচ্ছে সঙ্গে। আলু লিখনের ভীষণ পছন্দের জিনিস। তাকে শুধু আলু ভর্তা অথবা আলু ভাজি দিয়ে ভাত দিলেও পেট পুড়ে খেয়ে নিবে বিনা অভিযোগে। এটা জানে বলেই তেহেরিতে বেশি করে আলু দিতে বলেছিল রিপা তার মাকে। এখনো বক্সে গোস্তের চাইতে আলুর পরিমাণ বেশি। লিখন প্রথমে 1 পিস আলু তুলে মুখে দেয়। তা দেখে পাশে বসে থাকা রিপা হেসে দিয়ে বলে, আহারে আমার আলুখোর। রিপার কথার বিপরীতে কিছু বলে না লিখন। সে আপাতত খাওয়াই ব্যস্ত। এক তো তার ভীষণ খিদে পেয়েছে, দ্বিতীয় রিপার মায়ের হাতের রান্না খুবই মজা হয়। এই দুনিয়াতে লিখনের জীবনে 2 জন মানুষ আছে যাদের হাতের রান্নার কোনো তুলনা হয় না। 1 তার বড় বোন, আর 2 রিপার মা, অর্থাৎ তার হবু শাশুড়ি। কয়েক চামচ তেহেরি পেটে চালান করে দেওয়ার পর লিখন জিজ্ঞেস করে, তুমি খাবে না? তুমি খাও, তোমার খাওয়ার পর থাকলে খাবো, না থাকলে নাই। এমনিও আসার সময় সকালে খেয়ে এসেছিলাম, তাই আমার ক্ষুধা নেই আপাতত।
পরপর ক্লাস করে মাথা হ্যাং হয়ে আছে আমার। আমি বরং এক কাপ চা খাই, তুমি মন আর পেট ভরে তেহেরি খাও। তোমার জন্য আম্মুকে বলে বেশি করে আলু দিয়ে আইছি, ইচ্ছে মতো খাও। লিখন আর কথা বলে না, খাওয়াই মন দেয়। খাওয়া শেষ করে পানি খেয়ে নিয়ে বলে, তেহেরিটা সেই ছিল। প্রতিবারই এই একই কথা বলো তুমি। মজা হলে আমার কি করার বলো? বুঝেছি। আচ্ছা এইসব বাদ দাও, এখন আসল কথা বলো তো। কিসের আসল কথা? আপার সাথে কথা বলেছিলে? এতক্ষণে লিখন বুঝতে পারে রিপা কোনো বিষয়ে কথা বলছে। জবাবে মাথা ঝাঁকায় সে। তা দেখে রিপা বিরক্ত হয়ে বলে, সিরিয়াস সময় মাথা ঝাঁকানোর অভ্যেসটা গেল না তোমার। কিভাবে বললে? শুনে আপা কি বলল সব বলো আমাকে। রিপাকে তার বিষয় সিরিয়াস হতে দেখে ভালো লাগে লিখনের। পৃথিবীর প্রত্যেকটা প্রেমিক পুরুষই চায় তার প্রেমিকা তার বিষয়ে সর্বোচ্চ সিরিয়াস হোক। এই ক্ষেত্রে লিখন ভাগ্যবান বলা যায়। তার প্রতিটা বিষয়ে রিপা ভয়াবহ রকমের সিরিয়াস। এমনকি বাইরে যাওয়ার বিষয়টা রিপাই লিখনের মাথায় দিয়েছে। লিখন কিছু বলছে না দেখে রিপা তাড়া দিয়ে বলে, কি হলো বলো। তুমি যা বলছো সেটাই বলছি আমি গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য বাইরে যাইতে চাই। এ কথা শুনে আপা কি রিয়াকশন দিল? আপা কি রিয়াকশান দেবে? আমি বলছি, সে শুনছে, বলছে আচ্ছা সময় হোক তখন দেখা যাবে, গেলে যাবি। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপার কোনো রিয়াকশন নেই? আমার বোন এমনই, রিপাতা তুমি ভালো করেই জানো। আমাদের রিলেশনের কথা শুনেও কিন্তু আপা কোনো রিয়াকশান দেয় নাই। তা জানি, আপা জিজ্ঞাসা করে নাই হঠাৎ তোমার মাথায় এই বুদ্ধি কে দিল? না, কিচ্ছুই জিজ্ঞেস করেন নাই। আমি বলছি সে কেবল শুনছে। টাকা পয়সার বিষয়ে কিছু জানতে চায়নি? শোনো রিপা, আমার বোন মূর্খ না, সে জানে কেমন খরচ হতে পারে। আমি কি সেই কথা বললাম নাকি? আজব। আচ্ছা রাগ করছো কেন? রাগ হচ্ছে না, মাঝে মধ্যে আমার অবাক লাগে আপার কথা ভাবলে। একজন মানুষ এমন অনুভূতি শূন্য কেমনে হয়? ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে লিখন বলে, আমার বোনটা এমনই, ছোটবেলা থেকে আমাদের তিনজনের বাবা মায়ের ভূমিকা পালন করেছে। ওর নিজের মাথার উপর ছায়া নাই, আমাদের ছায়া দিতে দিতে নিজে প্রতি মুহূর্ত পুড়ছে, সেদিকে আপার কোনো ভ্রুক্ষেপ নাই। আমি আপাকে আর কষ্টে দেখতে চাই না। একবার নিজের পায়ে দাঁড়াই, বোনটাকে রাজ রানী করে রাখবো দেখো। সেই জন্য আগে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ভুলে যাও না, নিজের পায়ে না দাঁড়ালে তুমি আমার বাবার সামনে গিয়েও দাঁড়াতে পারবে না। সেই কথা কি আর আমার অজানা? এই বিষয়ে আর কথা বাড়ায় না দুজনের একজনও। রিপার বাবার সামনে গিয়ে দাঁড়াতে এখনো অনেক সময় বাকি, তাই এখনই এসব ভেবে বর্তমান সময় নষ্ট করতে রাজি নয় তারা। প্রসঙ্গ ঘোরাতে রিপা জিজ্ঞেস করে, IELTS করতে কবে ভর্তি হবে? দেখি, সবে মাসের শুরু, এখনো টিউশনির টাকা হাতে পাই নাই, তাছাড়া এই টাকায় হবেও না। আপাকে বলো নাই? বলছি তো, ও তো এখনো বেতন পায় নাই, তাছাড়া সংসার খরচ আছে, চয়ন চারুর লেখাপড়ার খরচ আছে। মাস শেষে আপার হাতে তেমন একটা টাকা থাকে না। সব জেনে বুঝে এই সময়ে এতগুলো টাকা কেমনে চাই বলো? তুমি তো আর নষ্ট করার জন্য চাচ্ছ না। সময় থাকতে তোমার IELTS করাটা জরুরি। আমি জানি জরুরি, কিন্তু আপার উপর এত চাপ দিলে কেমনে চলবে বলো? এই মাসটা না হয় থাক, আমি টিউশনের টাকা থেকে কিছু রেখে দেব, প্রয়োজনে আপার থেকেও অল্প কিছু নিব, তারপর যা বাকি থাকবে বাকিটা আগামী মাসে ভোরে ভর্তি হয়ে যাব। আর এভাবে তোমার একটা মাস নষ্ট হয়ে যাবে। তাছাড়া এর মধ্যে যে বাসায় কোনো ইমার্জেন্সি আসবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? দেখা গেল বাসায় কোনো এমার্জেন্সি হলো আর উনি টাকাগুলো সব খরচ করে ফেললেন। ইমার্জেন্সি হলে খরচ তো করা লাগবে, তাই না? আমি জানি তো। তুমি রাগ করছো কেন? আমি রাগ করছি না, আমার ফিউচার নিয়ে আমি খুব সিরিয়াস। কারণ আমার ফিউচারের সাথে আমার ফিউচারও জড়িত।
আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না লিখন। সেই জন্য সময় থাকতে যা যা করা সম্ভব তাই করতে চাই, যাতে করে যখন তুমি আমার বাবার সামনে গিয়ে দাঁড়াবে তখন আমার বাবা যেন আপত্তি না করে, সমাদরে তোমাকে গ্রহণ করে, আমার পছন্দকে অ্যাপ্রিসিয়েট করে। তাই আমি বলছি না তোমাকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে হবে। আমি জাস্ট চাইছি তুমি নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করো, যাতে আমার বাবা তোমাকে ফিরিয়ে না দিতে পারে। দ্যাটস ইট। আমি জানি তো, সেই জন্য যা যা করা লাগবে করব তো। এভাবে করবে? এই মাসে না হলে পরের মাসে, পরের মাসে না হলে তারপরের মাসে। তুমি তো জানোই আমার অবস্থা। কিছু বুঝতে বলে না রিপা। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে নিজের ব্যাগ থেকে ভাঁজ করা এনভেলপ বের করে লিখনের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও ধরো। কি এর মধ্যে? জবাব দেয় না রিপা। লিখন অপেক্ষা না করে এনভেলপের মুখ খুলে ভিতরে উকি দিতেই দেখে রাবার দিয়ে পেঁচানো টাকা। দেখে বুঝে যাচ্ছে 2-4 বা 5,000 নয়, যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট আছে এখানে। এক নজর দেখে নিয়ে মুখ তুলে রিপার দিকে তাকিয়ে বলল, এগুলো কি? টাকা? সেটা তো দেখতেই পারছি, কিন্তু কেন? কেন আবার কি? আমি খোঁজ নিয়েছি, তোমার ভর্তির জন্য যা দরকার এখানে আছে। আমরা এখন যাব, তুমি ভর্তি হবে। তারপর আমাকে বাসায় নামিয়ে দিয়ে তুমি বাসায় যাবে। অসম্ভব। তুমি ভালো করেই জানো আমি তোমার থেকে এতগুলো টাকা নিতে পারবো না। এমনিতে তুমি আমার জন্য কম করো না। করি তো কি হয়েছে? আমার প্রেমিকের জন্য আমি করি, তাতে তোমার কি? এসব মন ভোলানো কথা বলে লাভ নাই রিপা। লাভ ক্ষতির হিসেব আপাতত করতে পারবো না। তুমি আমার সাথে এখন যাবে কিনা সেটা বলো। না। শিওর? হ্যাঁ। ওকে ফাইন, তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। আজকে থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। ওপরের দিকে মুখ তুলে লিখন বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে চলো ভর্তি হবে। এতগুলো টাকা আমি নিতে পারবো না, সত্যি বলছি। আচ্ছা যাও, একেবারে নিতে হবে না, ধার দিলাম তোমাকে, পরে না হয় দিয়ে দিও। ধার? হ্যাঁ ধরো। তবুও দ্বিধাবোধ করে লিখন, কি বলবে বুঝে পায় না। রিপা আর তাকে ভাবার সুযোগও দেয় না, হাত ধরে টেনে এগিয়ে নিয়ে গিয়ে বলে, এত ভেবে কাজ নেই, চলো তো। লিখন আর বলার মতো কিছু খুঁজে পায় না। এই যে মেয়ে আগেও তার কথা শোনেনি, আজও শুনবে না, লিখন খুব ভালো করেই জানে। লিখনকে ভর্তি করেই ক্ষান্ত হয় না রিপা। ভর্তির কাজ শেষ করে নীলক্ষেত চলে যায় বই কিনতে। প্রয়োজনীয় বই কেনার পর লিখন রিপাকে ধানমন্ডি ওর বাসার কাছাকাছি নামিয়ে দিয়ে নিজের বাসার জন্যে সাগর। এই ভালোবাসার সঠিক মূল্যায়ন সে করতে পারবে কিনা তা লিখন জানে না, তবে রিপাকে নিজের করে পেতে সুখে রাখতে যা যা করণীয় সব করতে চায় সে। চারুর মাথায় তেল দিয়ে দিচ্ছেন নার্গিস বেগম। সপ্তাহে 3 দিন মাথায় তেল দেওয়াটা বাধ্যতামূলক। চিত্রলেখার আদেশ অমান্য করার সুযোগ নেই। মাথায় তেল দিতে দিতেই চারু খালাকে জিজ্ঞেস করে, খালা, আপা কি কোনো কারণে চিন্তিত? তুমি কি কিছু জানো? কেন, কি হয়েছে? কি হয়েছে জানলে কি আর তোমাকে জিজ্ঞেস করতাম? কি হয়েছে মানে? কি দেখে তোর মনে হলো তোর আপা চিন্তিত? সেটা তো বলবি, না হলে আমি বুঝবো কেমনে? কাল সারা রাত আপা ঠিক মতো ঘুমায় নাই। আমার যতবার ঘুম আলগা হয়েছে আমি খেয়াল করেছি আপা ঘুমায়নি, বারবার পাশ ফিরছে। মাঝরাতে উঠেও বসেছিল অনেকক্ষণ। নার্গিস বেগমের বুঝতে অসুবিধে হয় না আচমকা ঠিক কোন কারণে চিত্রলেখার রাতের ঘুম উড়ে গেছে। মনে মনে এসব নিয়েই চিন্তা হচ্ছিল ওনার। চিত্রলেখা মুখে বলবে না কখনোই, একা একা নিজেই চিন্তা করবে। নিজের চিন্তা সে কারোর সাথে ভাগাভাগি করে না। ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়েন নার্গিস বেগম। চারু আবার জিজ্ঞেস করে, তুমি কিছু জানো খালা? চিত্রলেখা তো আমার কিছু বলে নাই। আজ আসুক, কথা বলে দেখবো আমি, তুই চিন্তা করিস না। রিপাকে ধানমন্ডিতে নামিয়ে দিয়ে লিখন চলে এসেছে রায়ের বাজার।
এক্ষুনি বাসায় যাবে না সে। বৃষ্টি ও নাইমকে পড়াবে, তারপর বাসায় যাবে। বৃষ্টি আগামী বছর উচ্চ মাধ্যমিক দিবে আর নাইম এবার ক্লাস 9-এ পড়ে। 4 বছর ধরে ওদের পড়াই লিখন। 2 ভাই বোনকে পড়িয়ে মাসে 7,000 টাকা পায়। আরো 2 টিউশনি করে সে। ওদেরকে সপ্তাহের 4 দিন পড়াতে হয়। বৃষ্টির মা অনেক ভালো, লিখনকে যথেষ্ট আদর করেন। লিখন এসে পড়ার টেবিলে বসতেই দেখে নাইম বই খাতা নিয়ে আগেই হাজির। বৃষ্টি দরজা খুলে দিয়ে ভিতরে গেছে, এখনো আসেনি। ও না আসা পর্যন্ত নাইমের দিকে নজর দেয় সে। জিজ্ঞেস করে, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।